সেই স্বৈরাচারী চেহারা বলে যান, আপনার সেই আর দিন নেই, আপনার দিন শেষ, আপনার দিন খুলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, একটু আগে আমার সব সহযোদ্ধা যে এমপারের ছেলে বক্তব্য দিয়েছেন, ফুলতলী ছাত্রলীগ একটি সভা আহ্বান করেছিল, সেই সভাতে উনি 144 ধারা ভঙ্গ করে যেখানে বলেছিলাম এখানে 144 ধারা, কেন 544 ধারা ভঙ্গ করে হলেও শুরু এখানে সভা করবে, ইনশাআল্লাহ সেই সভাটি আজকে আমরা করতে পেরেছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা দেখেন এই উন্নয়নের রূপকারকে আপনারা জানেন, মাহমুদ হাসান এবং কোন এমপি না, কোন মন্ত্রী না, সে একদম সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিল। আজকে উন্নয়নের বন্যা সারা উপজেলায় তার ছোঁয়া লেগেছে। সেখানটার 135 কোটি টাকার নদী ভাঙ্গার উন্নয়ন আপনারা দেখেন, ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। আমাদের কালানাপাড়া ইউনিয়নের ফলিয়াতে আমার বাড়ির পাশে 12 কোটি টাকার উন্নয়ন শুরু হয়েছে। আজকে আমি মাহমুদ হাসানে গিয়েছি, এনজিআরডি মন্ত্রীর কাছে গিয়েছি, খাদ্যমন্ত্রীর কাছে গিয়েছি, শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি সারা ধরনের পক্ষ থেকে এবং সকল মানুষের পক্ষ থেকে অ্যাডভোকেট ফ্যামিলি বিএনপিকে অবস্থিত ঘোষণা করলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে ভাইয়েরা আমার, উনি যেখানে আসবে সেখানে প্রতিরোধ করে চলবেন। আজকে ওনার বড় আপ্পা, ছোট আপ্পা, চাচা মেয়েদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা তার গুন্ডা বাহিনী হয়ে, বগুল মিয়ার গুন্ডা বাহিনী হয়ে কালকে অন্য আজকে এই সভাটি যারা আয়োজন করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। পরিশেষে সকলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হরকুল্লাহবাসী। আমি আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আজকের সভার মধ্যমণি তার কাছে আমি একটি দাবি রেখে আমি বক্তব্য শেষ করব। সেদিন মাহবুবের দোকানে বসেছিলাম, হাজির হোসেন ভাই, উনি আমাদের মহাজনের লোক, শহীদ ভাই আমাদের মহাজনের লোক, ওনারা আক্ষেপ করে বলেছিলেন রাফি সাহেব বারবার এসে ভোট নিয়ে যায়, উন্নয়ন কথা বলে না। আমাদের একটি হাট, সেখানে কোনো উন্নয়ন হয় নাই, একটি তহসিল অফিস সেটা ধ্বংস করে দিয়েছে। আমি আজকে মাহমুদ হাসান রেবনের কাছে দাবি রাখতে চাই, উল্লাসনগরের একটি যেন অতি বিলম্বে যেন তুমি করে দিতে পারো, এই ঘটনা আজকে তুমি এখানে দিলে। এবং উল্লাসনগরের ব্রিজ থেকে পাঠানপাড়া 150 মিটার রাস্তা তুমি অতি বিলম্বে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ নিয়ে যাবে। এই ঘোষণা দিয়ে তুমি তোমার বক্তব্য শেষ করবে। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় প্রিয় এলাকাবাসী। আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের পর কচুয়া ইউনিয়নের কৃতি সন্তান, সাগাদা উপজেলার কৃতি সন্তান, গাইবান্ধা জেলার কৃতি সন্তান শাহ মোহাম্মদ আহসানুল হাদি, প্রভাষক, ফরাসি ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তাকে তার জ্ঞান গর্ব বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অতিথি জনাব মাহমুদ হাসান রিপন ভাই, আমরা বিশ্বাস করি একটি দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত করার জন্য নেতৃত্বের যে গুণাবলী দরকার, আল্লাহ আমাদের এই নেতা মাহমুদ হাসান রিপন ভাইকে সমস্ত গুণাবলী আল্লাহ দিয়েছেন। আসলে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ব্যাপারে যখন রিপন ভাইয়ের বাসায় বসে আমার সাথে কথা হয়, রিপন ভাই বলছিলেন যে এই অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমার নাই, কোনো শো ডাউন করার উদ্দেশ্য আমার নাই, এই অনুষ্ঠান হবে আপামর জনতার অনুষ্ঠান। এবং এই জন্য যখন পোস্টার ছাপা হয়, রিপন ভাই বলেছিলেন কোন রাজনৈতিক আঙ্গিক নিয়ে এই পোস্টারও ছাপা হবে না, এখানে সবাই থাকবে, সবার অনুষ্ঠান, সবাই এই অনুষ্ঠানে যোগ দিবে। কিন্তু আমরা জানি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের অনুষ্ঠান কিছুটা ব্যাহত হয়েছে। কারণ জানি অনেক লোক তারা চোখের পানি ফেলেছেন আমার কাছে এসে আজকে সকাল থেকে, বৃদ্ধ যুবক থেকে শুরু করে সকল স্তরের লোক। এটা কি করলো?
তাদের শুধু একটা কথা, এটা কি করলো, মানুষ কিভাবে এত সংকীর্ণ মনা হতে পারে। তাদের সবার মুখে একটি বক্তব্য। দুইজন ছেলে দেখলাম বোনারপাড়া থেকে, তারা বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজের ছাত্র, তারা ঘামে ভিজে হাঁটতে হাঁটতে আমার বাসায় গিয়ে উপস্থিত। বলল, আমরা খুব আশায় ছিলাম আজকে সভা হবে, কিন্তু যখন শুনলাম সভা হবে না, এই জন্য আপনার সাথে দেখা করতে আসলাম। এবং আজকে এখানে আরো একজনের আসার কথা ছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং বর্তমান ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, তিনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী এবং খুব বড় মাপের একজন মানুষ। তিনি কালকে থেকে আশায় ছিলেন তিনি কখন আসবেন, কিন্তু আসলে আমাদের নয়, কিছু সংখ্যক লোকের ব্যর্থতা। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে কষ্ট করে এই দুপুরের ভেতরে আপনারা আমাকে যে সংবর্ধনা জানিয়েছেন, যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন। সত্যি কথা, এই ভালোবাসার প্রতিদান কোনো কিছু দিয়ে দেওয়া যায় না। ভালোবাসার প্রতিদান দিতে হয় শুধু ভালোবাসা দিয়ে। বিশ্বাস করুন, আমি কোনো নেতৃত্ব চাই না, কোনো যশ চাই না, কোনো খ্যাতি চাই না। আপনাদের ভালোবাসার প্রতিদান যেন আমি ভালোবাসা দিয়ে আপনাদেরকে দিতে পারি, যেন এই এলাকার জন্য, এই এলাকার জনগণের জন্য কিছু করতে পারি। আমার জন্য আপনারা শুধু এই দোয়া করবেন। এবং আমি আরেকটি কথা বলবো, আজকের যে এই জনসমাবেশ, আসলে বাঙালি জাতির ইতিহাস, বিপ্লবের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তযুদ্ধের ইতিহাস, এবং এই এলাকার লোকের ভেতরে যে সেই চেতনা লুকিয়ে আছে, আপনারা তার যথাযথ প্রমাণ আজকে দিয়ে দিয়েছেন। 144 ধারা ভঙ্গ করে অনুষ্ঠান হয় বা অনুষ্ঠান করার মতো বুকের সাহস আছে, এই সাহস দেখানোর মতো মানুষ কিন্তু পৃথিবীতে খুব কমই আছে, যে সাহস আপনারা দেখিয়েছেন। এবং আমি জানি এর পিছনে পুরো কৃতিত্ব হচ্ছে আমাদের মাহমুদ হাসান রিপন ভাইয়ের। এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এর ভেতরে কিন্তু একটা মেসেজ আছে, পুরো এলাকাবাসীর জন্য একটা মেসেজের মধ্যে লুকিয়ে আছে, একটা মেসেজের ভেতরে লুকিয়ে আছে। ল্যাম্পের আলো, মনে রাখবেন, ল্যাম্পের আলো কাপড় দিয়ে ঢেকে রাখা যায়, বাতির আলো ঢেকে রাখা যায়, কিন্তু আকাশে যদি সূর্য ওঠে, সূর্যের আলো কিন্তু কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায়। আমাদের সময় এসেছে, আমাদের নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সময় এসেছে। নজরুল একটা কথা বলেছেন, কবি নজরুল খুব চমৎকার একটা কথা বলেছেন। এবং নজরুলের কথাটি বলার আগে, পৃথিবীর ইতিহাস বিচার করলে দেখা যায়, পৃথিবীর ইতিহাসে তারাই যোগ্য নেতা হয়েছেন সারা পৃথিবীতে, যারা যুবক বয়স থেকে মানুষকে নেতৃত্ব দিয়েছেন। আপনি আলেকজান্ডারের কথা ধরেন, আপনি যদি আলেকজান্ডারের কথা ধরেন, মোহাম্মদ বিন কাসিমের কথা ধরেন, ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বখতিয়ার খিলজির কথা যদি ধরেন, সমস্ত লোকেরা ছিল যুবক বয়সের, 17 বছর 18 বছর, এই সময়ের বয়স থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। নজরুল একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন, বৃদ্ধ সাবধানী, বৃদ্ধ সাবধানী, কবু হইতে পারে না কোন নেতা তোমাদের। জরাগ্রস্ত লোক নেতা হতে পারে না। বৃদ্ধ সাবধানী, কবু হইতে পারে না তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। বন্ধু, আমি শুনেছি সে ঐশী বাণী, ঊর্ধ্ব হতে রুদ্র মরে, নিত্য কহে হাকি, শোনাতে এ কথা এই তাহারা। আপনারা এই সংবর্ধনার মাধ্যমে শুধু আমাকে সংবর্ধনা করেননি, আমি মনে করি এই এলাকার সমস্ত আলেম সমাজকে আপনারা সংবর্ধনা দিয়েছেন, তাদের মর্যাদাকে আপনারা উপরে তুলেছেন। কারণ আমার দাদা থেকে শুরু করে, আমার দাদা ছিলেন মরহুম করিম বক্স, তিনি একজন আলেম ছিলেন, তার 3 সন্তান মৌলানা আব্দুল বাকি, আব্দুল কাফি এবং মৌলানা আব্দুল হালিম আমার শ্রদ্ধেয় পিতা, যার জন্য আমি এই এলাকার সন্তান হতে পেরেছি, আমি গর্ববোধ করি। আজকে আমার এই স্বর্ণপদক, আমার এই সংবর্ধনা অনুষ্ঠান আমি আজকে আপনাদের সবার মধ্যে ভাগাভাগি করে নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি শুধু এতটুকু আপনাদের কাছ থেকে চাই। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এই দুপুর বেলায় আপনারা খিদা মুখে এতক্ষণ দাঁড়িয়ে আছেন, সত্যি আমি অবগত আপনাদের এই আচরণে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি আমাদের প্রিয় মুখ জনাব আহসানুল হাদীকে তার জ্ঞান গর্ব বক্তব্য রাখার জন্য, প্রিয় এলাকাবাসী, আমার ডানে এবং বামে যারা আছেন এবং পিছনে যারা আছেন তাদেরকে মঞ্চের সামনে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী, প্রিয় সংগ্রামীবাসী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন অ্যাডভোকেট ফজল রাব্বি আতঙ্ক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের উপজেলার কৃতি সন্তান, গাইবান্ধা জেলার কৃতি সন্তান, গাইবান্ধা জেলার মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় মুখ জনাব মাহমুদ হাসান রিপন এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই সংবর্ধনা সভায় আমি 2006 সালের 4 জানুয়ারি, 2006 সালের 4 এপ্রিল, এই দিনটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি জেলা উপজেলার নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে সভাপতি নির্বাচিত হওয়ার পর আমার আকাঙ্ক্ষা ছিল কখন আমি আমার জন্মভূমি সাগাটার মাটিতে পা রাখব। আজকের আমার শ্রদ্ধাভাজন অভিভাবক এই মঞ্চে উপস্থিত আছেন ABM সিদ্দিকুর রহমান পুটু, আজকে শ্রদ্ধাভাজন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ফুলছড়ির সভাপতি আকবর হোসেন সরকার, সাধারণ সম্পাদক GM সেলিম পারভেজ সহ সকল সহযোগী সংগঠন, সাগাটার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষ সেদিন আমাকে সংবর্ধনার আয়োজন করেছিল। সেই বোনারপাড়া উপজেলা চত্বরে এই উপজেলার হাজার হাজার নারী পুরুষ সেদিন একত্রিত হয়েছিল এক নজর আমাকে দেখার জন্য। সুতরাং একজন অনুভব করতে পারি যখন আমাদের প্রিয় সন্তান, এই কচুয়ার প্রিয় সন্তান, সাগাটার প্রিয় সন্তান, গাইবান্ধার প্রিয় সন্তান, যে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি গর্ববোধ করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম। বিশ্বের মাত্র কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে সবচেয়ে উজ্জ্বল আলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আমাদের এই উপজেলায় জন্মগ্রহণ করেছে, এই কচুয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেছে। এই আপনাদের সন্তান, আমরা গর্ববোধ করি। ঠিক তারও ইচ্ছা ছিল এই অঞ্চলের মানুষ সে কখন তার গ্রামের বাড়িতে আসবে। আমরা সেই উপলক্ষে আমার ঢাকার বাসায় সেদিন শ্রদ্ধাভাজন সভাপতি পুটু মামার নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ সেদিন উপস্থিত ছিলেন। তারা বলেছিলেন সেদিন আমি সেই সভায় আমি বলেছিলাম কচুয়ার কৃতি সন্তান শাহ মোহাম্মদ আহসান হাদীর সংবর্ধনা সভা হবে একটি নির্দলীয় নিরপেক্ষ সামাজিক অনুষ্ঠান। এখানে এটি কোন দলের নয়, আহসানুল হাদী আমাদের কচুয়ার সকলের গর্বের ধন, সবার জন্য আমাদের প্রিয় পাত্র হচ্ছে আমাদের এই শিক্ষক। সুতরাং সেদিন আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি ABM সিদ্দিকুর রহমান পুটু আমাকে বলেছিল এই অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে এই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুলের নাম প্রস্তাব তিনি করেছিলেন। তাৎক্ষণিকভাবে এই আয়োজক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমিনুল ইসলাম, মাহবুব ভাই, সুইট ভাই, আজিজা হোসেন, আব্দুর রহমান মন্টু সহ আয়োজক কমিটির কারণ বিশ্লেষণ করেছেন কি কারণে আজকে এই অনুষ্ঠানে আসতে পারেনি, অনুষ্ঠানে তারা আসেন নাই। আজকে আপনারা জানেন এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সাগাটায় উন্নয়ন চলছে, যখন আমরা দিনরাত পরিশ্রম করছি, সাগাটায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আজকের এই দিনটি যেমন আনন্দের দিন, আজকে শাহ মোহাম্মদ আহসান হাদীর সংবর্ধনার দিন, পাশাপাশি
এই সাগাটা উপজেলার প্রত্যেকটি মানুষের জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে দুঃখের দিন, কষ্টের দিন, বেদনার দিন। কারণ আজকে এই জনসভাকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কারা এই 144 ধারা জারি করেছে? আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, বিচার চাই। এই কচুয়া ইউনিয়নের প্রত্যেকটি মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, যখন আপনার ইউনিয়নের কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়, তখন কারা 144 ধারা জারি করে এই সংবর্ধনা অনুষ্ঠানকে বন্ধ করতে চায়? প্রিয় সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন, জাতির বিবেক শিক্ষকগণ এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন কচুয়ার প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ, ভাই ও বোনেরা উপস্থিত আছেন। উপস্থিত এই উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, যাদের নাম ইতিপূর্বে বলেছি। উপস্থিত সকল সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। পার্শ্ববর্তী ফুলছড়ি সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, গোবিন্দগঞ্জ ছাত্রলীগ, পলাশবাড়া ছাত্রলীগ, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কমিশনার মোস্তাক আহমেদ রঞ্জু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবার নাম অতি সংক্ষেপের কারণে বলতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা আমার, বীর মুক্তিযোদ্ধাগণ এখানে উপস্থিত আছেন, আমি তাদের সবাইকে সম্মান জানাচ্ছি। আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই। বিগত জাতীয় নির্বাচনের কথা আজকের এই সভাপতি এখানে বলেছেন, শ্রদ্ধাভাজন পুটু মামা আপনাদের বলেছেন। যখন মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেদিন আমাকে নির্দেশ করেছিলেন এই অঞ্চলের টানে সেই নির্বাচনী জনসভায় নৌকার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, শেখ হাসিনার পক্ষে সাগাটা ফুলছড়ি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেছিলাম। কিন্তু আপনারা জানেন, কখনো কল্পনা করি নাই একজন মানুষ যখন নির্বাচিত হয় তখন তার উপর দায়িত্ব বর্তায় এই অঞ্চলের মানুষের উন্নয়নের, এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ডিজিটাল বাংলাদেশ করবেন, দিন বদলের কথা বলেছেন, পরিবর্তনের কথা বলেছেন। কিন্তু আমরা কি দেখতে পাই? এখানে এই সাগাটা উপজেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মনোযোগ দিয়ে আমার কথা বলে শুনবেন। নির্বাচনের পর আমরা যাকে নির্বাচিত করেছিলাম তার দায়িত্ব ছিল এই অঞ্চলের মানুষের উন্নয়ন, কিন্তু তিনি এই অঞ্চলের মানুষের উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেননি, নিজের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে এই দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এই মঞ্চে তার কাছে প্রশ্ন রেখেছেন, আজকে 3 বছরের মাথায় তারা কেন সংসদ সদস্যের থাকতে পারেননি? যারা আন্দোলন করেছেন, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, যারা রক্ত ঢেলেছেন এই রাজপথে, যারা বিগত নির্বাচনে নৌকা মার্কার জন্য এই দুই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক মানুষের দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা করে মাত্র 4000 ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন এমপি, আজকে কেন তার সাথে সভাপতি, সাধারণ সম্পাদক থাকতে পারেন নাই? কেন তারা আজকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন? এর কারণ আমার বক্তব্য ব্যক্ত করেছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমি এই সাগাড়াবাসীর উদ্যোগে যখন এই সাগাড়ায় যেতাম, নদী ভাঙনের কারণে প্রশ্নের মুখোমুখি হতাম। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাগাড়াবাসীকে আমি ওয়াদা দিয়েছিলাম, আপনাদের সন্তান হিসেবে যদি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শেখ হাসিনা, আমি যমুনা নদীর হাত থেকে সাগাড়াকে রক্ষা করব। আপনারা জানেন, আমি নিজ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে 140 কোটি টাকার আজকে সেই বাঁধ সাগাড়ায় নির্মিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, দুঃখ লাগে, ভাবতে অবাক লাগে। আপনারা জানেন, কয়েকদিন পর এই নদীতে গর্জন উঠবে, উত্তাল ঢেউ উঠবে, বর্ষা মৌসুম শুরু হবে। কিন্তু কিছুদিন, আজকে 30 কোটি টাকার কাজ সমাপ্ত হওয়ার পরে কিছুদিন পূর্বে একটি টেন্ডার ছিল। সেই টেন্ডারে মাননীয় এমপি মহোদয়, ঢাকার মন্ত্রী মহোদয় এবং ডিজি অফিসে গিয়েছিলেন যে তার লোকজনের মাধ্যমে ওই কাজ ভাগ করে দেওয়া হোক। কিন্তু আপনারা জানেন, একমেকে ডিবিবি আকারে পাস করা এই প্রজেক্ট কাউকে ইচ্ছা করলে দেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, তার ভিতরে ভাগ বটরা করা সম্ভব নয়। যখন উনি দেখলেন এই ভাগ বটরা সম্ভব নয়, আজকে হাইকোর্টে মামলা করে সারাটার এই যমুনা রক্ষার বাঁধের কাজ আজকে বাধাগ্রস্ত করা হয়েছে।
আজকে বানের উন্নয়ন কাজ আজকে বন্ধ আছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যমুনার ভাঙ্গন থেকে শাখাটাকে রক্ষা করার জন্য আমি 140 কোটি টাকা বরাদ্দ করেছি, সেই কাজের উন্নয়ন কাজ আজকে কেন বন্ধ করার জন্য আজকে মামলা করা হচ্ছে? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে আপনারা জানেন আমার গ্রামের বাড়ি কামালপাড়া ইউনিয়নে ওই জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নামে একটি জলবায়ু পরিবর্তন ট্রাস্টের 12 কোটি টাকা ব্যয়ে একটি নদীর উপরে বাঁধ নির্মিত হচ্ছে, যে বাঁধের ফলে প্রায় 40 থেকে 50,000 লোক নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। আজকে আপনারা জানেন সেখানে অডিও লেটার ধরে বন্ধ করার জন্য, এই বাঁধের উন্নয়ন কাজ বন্ধ করার জন্য সেখানে তিনি আবেদন রেখেছিলেন। কিন্তু জানেন আজকে সাগানা ফুলছড়ির সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, যে অঞ্চলে প্রায় 1 লক্ষ ভোটার, এই বিগত 4 বছরে একটি টাকার তিনি কাজ করেননি। আমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাকে আহ্বান করেছিলেন, তারা কিছু রাস্তার প্রস্তাব আমাকে দিয়েছিলেন যে 1.5 বছরের ভিতরে এই রাস্তাটি আপনি করে দিবেন। আমি তাদের সাথে নিয়ে ঢাকায় গিয়েছিলাম এবং পরম করুণাময় আল্লাহর আশীর্বাদে একদিনেই তাদের সমস্ত দাবি দেওয়া, সমস্ত রাস্তার জিও লেটার সেদিন, সমস্ত রাস্তার অর্ডার সেদিন হয়েছে। কিছুদিনের ভিতরেই সেই সাগাটা ফুলছড়ির সকল উন্নয়নের কাজ আজকে সংগ্রামী সাধারণ সম্পাদক ডিএম শরীফ পারভেজ আমাকে সেই কাগজ দিলেন। তাদের আবেদনের সমস্ত রাস্তার নির্মাণ কাজ আগামী 1 মাসের ভিতরে শুরু হবে। আজকে ফুলছড়ির মানুষ আমাদের ভোট দিয়েছিল, তারা যখন অপরাধ করেনি, আজকে সাগাটায় কয়েকশো কোটি টাকার কাজ আমি নিজ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে নিয়ে এসেছি। বিভিন্ন রাস্তাঘাটে এলইডির আন্ডারে আজকে আপনারা জানেন এই জুমারবাড়ি থেকে সাগাটা পর্যন্ত ওয়াবদার উপর দিয়ে যে রাস্তাটি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, কেউ উদ্যোগ গ্রহণ করেনি। 1,42 লাখ টাকা সেখানে বরাদ্দ দিয়েছে এই রাস্তার সংস্কারের জন্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে গুরুত্বপূর্ণ রাস্তা এই কামালের পাড়া, হলদিয়া, জুমারবাড়ি, কচুয়া, মুক্তিনগর, সাগানা সহ বিভিন্ন ইউনিয়নে, প্রত্যেকটি ইউনিয়নে শত শত কোটি টাকার কাজ চলছে। আপনারা জানেন আজকে বিভিন্ন কারণে আজকে ঠিকাদাররা ঠিক মতো কাজ না করার কারণে অনেক কাজ দৃশ্যমান হচ্ছে না। আপনারা হয়তো জানেন না যে আপনার অনেক রাস্তা পাকা করার অর্ডার হয়েছে, সেই কাজ শুরু হবে, কিন্তু সেই কাজটা এখনো দৃশ্যমান নয়। আমি আপনাদের সামনে এই উল্লাবাজারে আপনাদের কয়েকটি দাবি দেওয়া এখানে ছিল। এই উল্লাবাজার বণিক সমিতি এবং